তোমরা যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছো তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব বাংলা উচ্চারণের বানানের নিয়ম এবং বাংলা উচ্চারণের বানান। এই টপিকটি অনেকের কাছেই কঠিন মনে হয়, তো এই কঠিন টপিকটিকে আজকে আমরা একটু সহজভাবে শেখার চেষ্টা করব। আশা করছি এই ক্লাসটি করার পরে এই টপিকটি সম্পর্কে তোমাদের যে ধারণাটি রয়েছে সেই ধারণাটা অনেকটাই ভুল প্রমাণিত হবে। তো চলো আমরা শুরু করি। শুরু করার পূর্বে দুটি বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে। সেই দুটি বিষয় হচ্ছে একটা টেকনিক আর কিছু বেসিক নিয়ম। টেকনিকটা হচ্ছে অক্ষর বিন্যাস। একটি শব্দের যখন উচ্চারণের বানান লিখতে বলা হবে তখন সেই শব্দটিকে অক্ষর বিন্যাস করে ফেলতে হবে। এখন অক্ষর কি জিনিস? অক্ষর হচ্ছে একটি শব্দকে যত ভাগে বিভক্ত করে উচ্চারণ করা যায় সেই শব্দটির ততটি অক্ষর রয়েছে। যেমন এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দটি হচ্ছে অভিযান। তো এই অভিযান শব্দটির যদি উচ্চারণের বানান লিখতে বলা হয় তবে এই শব্দটির অক্ষর বিন্যাস করে সেটা আগে লিখে ফেলতে হবে। তারপরে এই প্রতিটি অক্ষরেই সেই বেসিক নিয়ম সহ আরও যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর প্রয়োগ ঘটাতে হবে। তো অক্ষর বিন্যাস কি জিনিস আগে আমরা সেটা দেখে নিই। দেখো, অভিযান শব্দটিকে কত ভাগে বিভক্ত করে উচ্চারণ করা যায় একটু ভেবে দেখো তো এবং উচ্চারণ করে দেখো। ও ভি যান। দেখো, এই অভিযান শব্দটিকে তিনটি ভাগে বিভক্ত করে উচ্চারণ করা যাচ্ছে। ও, তারপরে ভি, তারপরে যান। তোমরা যদি এখন মনে করো যে আরো ভাগে বিভক্ত করব, তিন ভাগের বেশি ভাগে বিভক্ত করব, এটা সম্ভব নয়। আবার যদি মনে করো যে তিন ভাগের কম ভাগে বিভক্ত করে উচ্চারণ করব, এটাও সম্ভব নয়। কারণ প্রতিটি শব্দের নির্দিষ্ট অক্ষর রয়েছে। সেই নির্দিষ্ট অক্ষরের বেশি বা কম ভাগে একটি শব্দকে ভাগ করা সম্ভব নয়। যেমন যদি বলা হয় বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে? এখন বিশ্ববিদ্যালয় শব্দটিকে কয়টি ভাগে ভাগ করে যায় একটু উচ্চারণ করে দেখো। বিশ্ববিদ্যালয়। দেখো, বিশ্ববিদ্যালয় শব্দটিকে 5টি ভাগে ভাগ করে উচ্চারণ করা যাচ্ছে। তার মানে এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে 5টি অক্ষর রয়েছে। এই 5টি অক্ষরের এই 5টি ভাগের বেশি ভাগে বা কম ভাগে ভাগ করা সম্ভব নয়। ঠিক আছে, আশা করি অক্ষর কি জিনিস সেটা বুঝতে পেরেছো। তো যখন আমরা যে অক্ষরগুলি লিখে ফেলবো সেটাই হয়ে যাবে অক্ষর বিন্যাস। তো প্রতিটি অক্ষর লিখে সেই প্রতিটি অক্ষরেই আমরা যে বেসিক নিয়মগুলো শিখবো সেই বেসিক নিয়মগুলো এবং আরও যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো প্রয়োগ ঘটাবো, তাহলেই উচ্চারণের বানান লেখা হয়ে যাবে। তো প্রথমে আমরা কি শিখলাম? একটা টেকনিক শিখলাম। সেই টেকনিকটা হচ্ছে কি, একটি শব্দের যে শব্দটা উচ্চারণের বানান লিখতে বলা হবে সেই শব্দটির অক্ষর বিন্যাস করে ফেলতে হবে। ঠিক আছে, তো অক্ষর বিন্যাস আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কিছু বেসিক নিয়ম, কিছু সাধারণ নিয়ম। দেখো কি, এখানে আমি লিখে রেখেছি কিছু উচ্চারণের জন্য কিছু সাধারণ নিয়ম। এগুলোকে আমি বেসিক নিয়ম বা সাধারণ নিয়ম বলছি কেন? কারণ এই নিয়মগুলো কখনোই পরিবর্তন হবে না। এই নিয়মগুলো কখনোই পরিবর্তন হবে না। আর এই নিয়মগুলো প্রতিনিয়তই প্রতিটি শব্দেই কোনো না কোনোভাবে চলে আসবে। প্রতিটি শব্দেই এই নিয়মগুলোর প্রয়োগ ঘটবেই। ঠিক আছে, সেজন্য এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর যেহেতু এগুলো কোনো পরিবর্তন হয় না সেহেতু এই বিষয়টি মনে রাখা সহজ হবে। প্রথম নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে রস্বই বা রস্বীকার বা দীর্ঘই বা দীর্ঘকার যেটাই থাকুক না কেন একটি শব্দের বানানে, মূল শব্দের বানানে উচ্চারণে বানান লেখার সময় সব সময়ের জন্য হচ্ছে রস্বই বা রস্বীকার হবে। যেমন সমীচীন। সমীচীন বানানে দেখো দুটি কি রয়েছে? দীর্ঘকার রয়েছে। আর আমরা জানি যে দীর্ঘইকার কখনো উচ্চারণের বানানে প্রয়োগ হবে না। উচ্চারণের বানানে প্রয়োগ হবে না। উচ্চারণের বানানে সবসময়ের জন্য হচ্ছে রস্বই বা রস্বীকার ব্যবহৃত হবে। যেহেতু সমীচীন বানানে দুটি দীর্ঘকার রয়েছে সেহেতু এখানে দুটি রস্বীকার হবে, কারণ দীর্ঘকার উচ্চারণের বানানে কখনো ব্যবহার হয় না, সবসময় রস্বীকার ব্যবহৃত হয়। দ্বিতীয় নিয়মটি হচ্ছে শব্দের বানানে যদি রস্য বা রস্যকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকে তাহলে উচ্চারণে বানান লেখার সময় সবসময়ের জন্য হচ্ছে রস্য বা রস্যকার হবে। দীর্ঘকার কখনোই উচ্চারণের বানানে ব্যবহার করা হবে না। যেমন মুমূর্ষু বানানটা দেখো, এখানে মাঝখানে যেই মটা রয়েছে তার সাথে হচ্ছে কি রয়েছে? দীর্ঘকার রয়েছে। আমি এখানে কি দিয়েছি? রস্যকার দিয়েছি।
রস্যকার দিয়েছি, কারণ আমরা জানি যে উচ্চারণের বানানে কখনোই দীর্ঘ উকার ব্যবহৃত হয় না, সবসময় রস্যকার ব্যবহৃত হয়। ঠিক আছে, পরের নিয়মটি হচ্ছে যদি আমরা কোনো শব্দের বানানে রি পাই, সেই রি এর পরিবর্তে রস্যই হবে। যেমন দেখো ঋণ লিখেছি, ঋণ বানানে আমরা রি পাচ্ছি, সেই রি এর পরিবর্তে কি হবে, রস্যই হবে, রয় রস্যই হবে। ঋতু, আমরা এখানে রি পাচ্ছি, সেই রি এর পরিবর্তে রয় রস্যই হবে। পরের নিয়মটি হচ্ছে যদি কোনো শব্দের বানানে আমরা রিকার পাই, সেই রিকারের জায়গাতে রিকারি হবে, রিকারের জায়গাতে রিকারি হবে। যেমন তৃণ, আমরা এখানে রিকার পাচ্ছি, তয়ে রিকার পাচ্ছি, দেখো এখানেও উচ্চারণের বানানে তয় রিকারি হয়েছে। কৃপণ, কয় রি পাচ্ছি, উচ্চারণের বানানেও কয় রি হচ্ছে, অর্থাৎ রিকার পেলে রিকারি হবে। যদি কোনো শব্দের বানানে আমরা ওই পাই, সেই ওইয়ের পরিবর্তে ও আর রস্যই হবে, ওইয়ের পরিবর্তে ও আর রস্যই হবে। যেমন ঐকতান, এখানে আমরা ওই পাচ্ছি, এই ওইয়ের পরিবর্তে কি হচ্ছে, ও আর রস্যই হচ্ছে, ও আর রস্যই হচ্ছে। পরের নিয়মটি হচ্ছে কোনো শব্দে যদি আমরা ও পাই, সেই ও এর পরিবর্তে ও আর রস্য হবে, ও এর পরিবর্তে ও আর রস্য হবে। যেমন ঔচিত্য বানানে আমরা এখানে একটা ও পাচ্ছি, তাহলে ও এর পরিবর্তে কি হবে, ও আর রস্য হবে। পরের নিয়মটি হচ্ছে উ আর অনুস্বর যদি কোনো বানানে আমরা পেয়ে থাকি, সেই উ বা অনুস্বরের পরিবর্তে সবসময়ের জন্য ও ব্যবহৃত হবে, অর্থাৎ উচ্চারণের বানানে কখনোই অনুস্বর ব্যবহৃত হবে না। যেমন সংবাদ, সংবাদে দেখো এখানে কি রয়েছে, অনুস্বর রয়েছে, আমরা অনুস্বরের পরিবর্তে কি ব্যবহৃত করেছি, ও ব্যবহার করেছি। ঠিক আছে, কারণ আমরা জানি যে উচ্চারণের বানানে কখনোই অনুস্বর ব্যবহৃত হবে না। পরের নিয়মটি হচ্ছে অন্তুষ্ট জ বা বর্গীয় জ যদি কোনো শব্দে আমরা পেয়ে থাকি, সবসময়ের জন্য সেই বর্গীয় জ, সবসময়ের জন্য উচ্চারণের বানানে আমরা কি হবে, বর্গীয় জ হবে, অর্থাৎ উচ্চারণের বানানে কখনো অন্তুষ্ট জ ব্যবহৃত হবে না। যেমন অভিযান, দেখো অভিযান বানানে এখানে অন্তুষ্ট জ রয়েছে না, আমরা এখানে বর্গীয় জ দিয়েছি। আবার যদি বানান, দেখো যদি বানানে অন্তুষ্ট জ রয়েছে, কিন্তু আমরা উচ্চারণের বানানে কি দিয়েছি, বর্গীয় জ দিয়েছি, কারণ আমরা জানি নিয়ম অনুযায়ী অন্তুষ্ট জ কখনো উচ্চারণের বানানে ব্যবহৃত হয় না, সবসময়ের জন্য বর্গীয় জ হবে। কোনো শব্দে যদি আমরা মূর্ধন্য বা দন্তন্য পেয়ে থাকি, সেই মূর্ধন্য বা দন্তন্যের পরিবর্তে সবসময়ের জন্য দন্তন্য হবে, অর্থাৎ উচ্চারণের বানানে কখনো মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। মৃণাল এবং বিপণী দুই বানানে দেখো দুটোতেই মূর্ধন্য রয়েছে, কিন্তু মূর্ধন্যের পরিবর্তে আমরা কি দিয়েছি, দন্তন্য দিয়েছি। মূর্ধন্য ন কখনোই উচ্চারণের বানানে ব্যবহৃত হবে না। পরের নিয়মটি হচ্ছে রেফ থাকলে র এবং হসন্ত হবে, র এবং হসন্ত হবে। দেখো নির্লিপ্ত বানানে দন্ত নয়ের পরে, দন্ত নয় রস্যের পরে কিন্তু এটা রেফ রয়েছে, অর্থাৎ লয়ের মাথার উপরে এবং দন্ত রস্যির পরে কিন্তু একটা রেফ রয়েছে। ঠিক আছে, তো রেফের পরিবর্তে কি হয়, র এবং হসন্ত হয়। দেখো এখানে দন্ত নয় রস্যির পরে কি হয়েছে, একটা র এবং হসন্ত হয়েছে। র হসন্ত কেন হয়েছে, কারণ হচ্ছে এই রেফের পরিবর্তে হচ্ছে কি হয়েছে, র আর হসন্ত হয়েছে নিয়ম অনুযায়ী। পরের নিয়মটি হচ্ছে কোনো শব্দ যদি আমরা মূর্ধন্য পাই, সেই মূর্ধন্যের পরিবর্তে সবসময়ের জন্য তালবস্য হয়, মূর্ধন্য স এর পরিবর্তে সবসময়ের জন্য তালবস্য হবে। যেমন মানুষ বানানে ওখানে কি রয়েছে, মূর্ধন্য স রয়েছে, কিন্তু উচ্চারণের বানানে আমি কি লিখেছি, তালবস্য লিখেছি, কারণ মূর্ধন্য স কোনো উচ্চারণের বানানে ব্যবহার করা হবে না। কোনো শব্দে যদি আমরা মূল শব্দে যদি আমরা খণ্ডত পাই, সেই খণ্ডতের পরিবর্তে ত এবং হসন্ত ব্যবহৃত হবে, অর্থাৎ উচ্চারণের বানানে কখনো খণ্ডত ব্যবহৃত হবে না। যেমন সৎ বানানে দেখো এখানে কি রয়েছে, খণ্ডত রয়েছে, কিন্তু খণ্ডতের পরিবর্তে কি ব্যবহৃত করেছি, ত এবং হসন্ত ব্যবহার করেছি, কারণ খণ্ডত উচ্চারণের বানানে ব্যবহৃত হয় না, তার পরিবর্তে ত এবং হসন্ত ব্যবহৃত হয়। শব্দের বানানের মাঝে যদি আমরা বিসর্গ পেয়ে থাকি, সেই বিসর্গের পরে যে বর্ণটি থাকবে, সেই বর্ণটির দ্বিতীয় প্রয়োগ হবে, মানে দুইবার প্রয়োগ হবে। দেখো এখানে পুনঃ লেখা আছে না, মাঝখানে বিসর্গ রয়েছে, এবং সেই বিসর্গের পরে কি রয়েছে, প রয়েছে, বিসর্গের পরে প রয়েছে, সেই জন্য এই পটার বিসর্গের পরে যে পটা রয়েছে, এই পটার দুইবার প্রয়োগ হবে। দেখো উচ্চারণ বানান কি হচ্ছে, পুনঃ, এখানে একটা প রয়েছে এবং এখানে আর একটা প হয়েছে, পয়ের পরে আর একটা প হয়েছে, এখানে দুটি প হয়েছে, দুটি পর কারণ হচ্ছে এই বিসর্গের পরে একটা প রয়েছে, যেহেতু বিসর্গ এর পরে প রয়েছে, এই পটার দুইবার প্রয়োগ হবে, এই দুটাই হচ্ছে এখানে প্রয়োগ হয়েছে। পরের সর্বশেষ নিয়মটি হচ্ছে শব্দের শেষে যদি বিসর্গ থাকে, তাহলে সেই শেষ বর্ণটির সাথে সেই বর্ণটির সাথে হচ্ছে ওকার হবে। ঠিক আছে, যেমন অধ, এই ধয়ের সাথে দেখো ধয়ের পরে কি রয়েছে, এটি বিসর্গ রয়েছে, এবং
দন্ত নয়ের পরে কি রয়েছে, বিসর্গ রয়েছে, সেজন্য বিসর্গর আগে যে বর্ণটি রয়েছে সেই বর্ণের সাথে একটা ওকার ব্যবহৃত হবে, যেমন অধ আর হচ্ছে পুনঃ, দন্ত নয়ের সাথে এবং ধয়ের সাথে ওকার ব্যবহৃত হয়েছে। তো এই ছিল হচ্ছে বেসিক নিয়ম বা সাধারণ নিয়ম। এই নিয়মগুলো সর্বদাই তোমাদের মনে রাখতে হবে এবং এগুলো কখনো পরিবর্তন হবে না। উচ্চারণের বানান লেখার সময় বারবার ঘুরে ফিরে এই নিয়মগুলো বারবার আসবে, সেজন্য এই বেসিক নিয়মগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত, যে শব্দের উচ্চারণের মান লিখতে বলা হবে সেই শব্দটিকে আমরা হচ্ছে অক্ষর বিন্যাস করে ফেলবো, এবং অক্ষর বিন্যাস করার পরে প্রতিটি অক্ষরেই এই বেসিক নিয়ম সহ আরও যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা হচ্ছে প্রয়োগ ঘটাবো। যেমন অভিধান বানানে দেখো এখানে কি রয়েছে, রস্বই রয়েছে না? এই রস্বই থাকলে কি হয়, রস্বই হয়। আমরা জানি যে রস্বই থাকলে রস্বই হয়, কিন্তু দীর্ঘই থাকলে সবসময়ের জন্যই দীর্ঘই না হয়ে রস্বই হবে, অর্থাৎ দীর্ঘ আর ব্যবহৃত হয় না। সেজন্য যেহেতু এখানে রস্বইকার রয়েছে সেজন্য রস্বইকারই হলো। এখানে দেখো 29 জ রয়েছে না, 29 জয়ের পরিবর্তে এখানে কি হয়েছে, বর্গ জ হয়েছে। কারণ আমরা জানি যে 29 জ থাকলে 29 জ জায়গাতে কি হয়, বর্গীয় জ হয়। আর বর্গীয় জ থাকলে তো বর্গীয় জ হবেই। 29 জ কখনো উচ্চারণে বানানে ব্যবহৃত হয় না, ঠিক আছে? সেজন্য অভিধান বানানেও 29 জ জায়গা হচ্ছে বর্গীয় জ হয়েছে। তো এই দুটো বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দুটি বিষয় কি আবারও বলছি, অক্ষর বিন্যাস করতে হবে এবং প্রতিটি অক্ষরেই এই বেসিক নিয়ম সহ আরও যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর প্রয়োগ ঘটাতে হবে। আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে শব্দের উচ্চারণের বানান লেখার ওখানে। এখান থেকে শব্দের উচ্চারণের বানান আমরা লিখব এবং এখান থেকে হচ্ছে আমরা নিয়মগুলো শিখে নেব। যেখানে যে নিয়মগুলো আসবে সেখানেই হচ্ছে সেই নিয়মটা আমরা শিখে নেব। সমস্যা থেকে যদি আমরা নিয়ম খুঁজে বের করি তাহলে সেই নিয়মগুলো খুব ভালোভাবে মনে থাকবে, কিন্তু নিয়ম মুখস্থ করার পরে যদি আমরা সমস্যার সমাধান করতে যাই তাহলে সেই নিয়মটা অনেক সময় ভুলে যেতে পারো, ঠিক আছে? সেজন্য আমরা হচ্ছে শব্দের উচ্চারণের বানান লিখব এবং যে নিয়মগুলো ব্যবহার হবে সেই নিয়মগুলোর ব্যবহার আমরা শিখে নেব। এবং তোমরা হচ্ছে কি করবা, স্বরীয় এ, জফালা, মফালা, তারপর হচ্ছে বফালা, এগুলোর নিয়ম লেখার জন্য একটু স্পেস রাখবা তোমাদের খাতায়, ঠিক আছে? স্পেস রাখবা যাতে যে নিয়মগুলো আমি বলবো সেই নিয়মগুলো তোমরা হচ্ছে শর্ট করে সেখানে লিখে ফেলতে পারো, ঠিক আছে? তো আমরা সরাসরি উচ্চারণে বানানে চলে যাই। দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে অকর্মক। এখন এই শব্দটার আমাদের হচ্ছে উচ্চারণের বানান লিখতে হবে। তো প্রথম শর্ত অনুযায়ী আমরা কি করব, আমি যেটা বলেছিলাম, মনে আছে? যে শব্দের উচ্চারণে বানান লিখতে বলা হবে সেই শব্দটিকে আমাদের প্রথমে কি করতে হবে, অক্ষর বিন্যাস করে ফেলতে হবে। তাহলে আমরা অকর্মক এই শব্দটার অক্ষর বিন্যাস করে ফেলি। তাহলে কত ভাগে ভাগ করা যাচ্ছে একটু দেখো তো, অকর্মক 3 ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এই শব্দটির 3টি অক্ষর রয়েছে। সেজন্য আমরা 3টি অক্ষর লিখে ফেললাম। দেখো অ, তারপর হচ্ছে কর, তারপর হচ্ছে মুখ, অকর্মক আমরা 3টে লিখে ফেললাম। এখন আমরা দেখব যে এই অ এর জায়গাতে অ হবে নাকি ও হবে, এই বিষয়টা আমরা হচ্ছে নিয়ম অনুযায়ী দেখব, বা যা রয়েছে মানে প্রতিটি অক্ষরে আমরা যেটা ব্যবহার করছি এখানে কেন ব্যবহার করলাম এই জিনিসটা এখন আমি বলবো। তোমরা হচ্ছে যেই নিয়মটা বলবো সেই নিয়মের জায়গায় লিখে ফেলবা, ঠিক আছে? দেখো এই অটা, আমরা যে অটা ব্যবহার করি সেই অটা কখনো অ এর মতো উচ্চারণ হয়, আবার এই অটাই কখনো ও এর মতো উচ্চারণ হয়, অ কখনো অ এর মতো উচ্চারণ হবে, আবার সেই অটা কখনো ও এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে? আবার এই যে এ লিখেছি এখানে, এই এটা তো এর মতো উচ্চারণ হবে, আবার এই এটা কখনো এর মতো উচ্চারণ না হয়ে এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ এ কখনো এর মতো উচ্চারণ হবে, আবার এই এ কখনো এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, অ কখনো অ এর মতো উচ্চারণ হবে, আবার এই অ কখনো ও এর মতো উচ্চারণ হবে, আবার এ কখনো এর মতো উচ্চারণ হবে, আবার এই এ কখনো এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? তো এটা কেন হয়, এটা হচ্ছে সংবৃত এবং বিবৃত উচ্চারণের কারণে হয়। তো সংবৃত এবং বিবৃত কি জিনিস এটা আমরা পরে দেখব, ঠিক আছে? এটা আমরা পরে দেখব, শুধু এতটুকু মনে রাখো, শুধু আপাতত এতটুকু মনে রাখো, তাহলে হচ্ছে হবে, ঠিক আছে? তো এবার এখানে আসো,
যখন আমরা অভিধান পড়েছিলাম তখন তখন কি করেছিলাম বলো তো, মনে আছে? যখন আমরা অভিধান বলেছিলাম তখন কিন্তু অয়ের জায়গাতে যে এই যে অয়ের জায়গায় কিন্তু আমরা ও দিয়েছিলাম, তাই না? অয়ের জায়গায় ও দিয়েছিলাম। আমরা জানি যে কখনো ও এর মতো উচ্চারণ হয়, আবার কখনো ও এর মতো উচ্চারণ হয়। কখনো অ এর মতো উচ্চারণ হয়, ও আবার কখনো ও এর মতো উচ্চারণ হয়। কিন্তু দেখো এই অটা ও এর মতো উচ্চারণ হয়েছে, তাই না? আবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই অকর্মক বানানে এই অটা ও এর মতো উচ্চারণ না হয়ে এই অ এর মতোই উচ্চারণ হচ্ছে। কেন হচ্ছে দেখো, যদি কোনো শব্দ দ্বারা নাবোধক অর্থ বোঝায়, আবার বলছি, কোনো শব্দ দ্বারা যদি নাবোধক অর্থ বোঝায় এবং সেই নাবোধক শব্দের শুরুতে যদি অ থাকে, সেই অটা অ এর মতোই উচ্চারণ হবে। ঠিক আছে? তাহলে নিয়মটা কি হলো, নাবোধক শব্দের যে অটা প্রথমে থাকবে সেই অটা অ এর মতোই উচ্চারণ হবে। খুব ভালোভাবে মনে রাখো, নাবোধক শব্দের যে অটা প্রথমে থাকবে সেই অটা অ এর মতোই উচ্চারণ হবে, অর্থাৎ এই অটা অ এর মতোই উচ্চারণ হবে। ঠিক আছে? দেখো তো অকর্মক বানানে অকর্মক শব্দটা এটা কি নাবোধক অর্থ প্রকাশ করছে না? অবশ্যই নাবোধক অর্থ প্রকাশ করছে। অকর্মক, এটা নাবোধক অর্থ প্রকাশ করছে। আর নিয়ম অনুযায়ী কি হয়, নাবোধক অর্থ প্রকাশ করছে এমন শব্দের প্রথমে যদি অ থাকে, এমন শব্দের প্রথমে যদি এই অ থাকে, তাহলে সেই অটা অ এর মতোই উচ্চারণ হয়। তাহলে এখানে অ এর মতো, এখানে অটা অ এর মতো থেকে গেল। তাহলে আমরা এখানে একটা অক্ষরের সমাধান করে ফেললাম। অকর্মক শব্দের 3টি অক্ষর রয়েছে না, অকর্মক, তাহলে 3টি অক্ষরের একটা অক্ষর আমরা সমাধান করে ফেললাম। সেটা কি হলো, নাবোধক অর্থ প্রকাশ যেহেতু করছে এই শব্দটিতে, আর প্রথমে যেহেতু অ রয়েছে, এই অটা অ এর মতোই থেকে যাবে, এই অটা ও এর মতো হবে না। তো যাই হোক, একটা অক্ষরের সমাধান আমরা করলাম। তারপরে দেখো তো কি আছে, তারপরে রয়েছে কর। কর রয়েছে মূল শব্দে। দেখো তো কি রয়েছে, কয়ের পরে কি রয়েছে, কয়ের পরে একটা রেফ রয়েছে না, কয়ের পরে রেফ রয়েছে না, ময় রেফ রয়েছে না, ময় রেফ রয়েছে না, ময় রেফ রয়েছে না। দেখো আমরা বেসিক নিয়মে কি শিখেছিলাম, বেসিক নিয়মে শিখেছিলাম রেফ থাকলে রেফের পরিবর্তে র আর হসন্ত হয়। ঠিক আছে? র আর হসন্ত হয়। দেখো এখানে ময় রেফ রয়েছে না, যেহেতু ময় রেফ রয়েছে তাহলে রেফের পরিবর্তে কি হবে, র এবং হসন্ত হবে। সেজন্য এই যে ক, এখানে ক লিখলাম, আর কয়ের পরে যেহেতু রেফ রয়েছে সেই রেফের পরিবর্তে কি লিখলাম, র আর হসন্ত লিখলাম। এখানে বেসিক নিয়মের প্রয়োগ ঘটালাম। তাহলে এই অক্ষরেরও আমরা সমাধান করলাম। তাহলে কি হলো, অ কর মুখ, এই অ কর মুখের অটা সমাধান করলাম, আর কর এটা সমাধান করলাম। বাদ বাকি কি থাকলো দেখো তো, এখানে কি, এখানে রেফটা বাদ দিলে কি থাকছে, মুখ। মুখ থাকছে না, মুখ থাকছে। আমরা জানি যে অ এই বর্ণটা বা এই ধ্বনিটা সব বর্ণের সাথে থাকে, অদৃশ্য অবস্থায় থাকে। যেমন যদি আমরা ক উচ্চারণ করি, খ উচ্চারণ করি, গ উচ্চারণ করি, দেখো তো ক, যখন আমরা ক উচ্চারণ করছি দেখো তো শেষে একটা অ আসছে না, ক, অ আসছে না, তারপরে খ, অ আসছে না, তারপরে গ, দেখো অ আসছে, তারপরে ম, দেখো ম, যখন ম বলছি এখানে একটা অ আসছে, রাইট? এটা অ আসছে না, অ আসছে। তার মানে প্রতিটি বর্ণের সাথে ক, খ, গ, ঘ যেটাই বলো না কেন, প্রতিটি বর্ণের সাথেই একটা অ অদৃশ্য অবস্থায় থাকে, একটা অ অদৃশ্য অবস্থায় থাকে। তার মানে এই যে ম রয়েছে, এই ময়ের সাথেও একটা অ রয়েছে, তাই না? আর আমরা জানি যে অটা কখনো অ এর মতো উচ্চারণ হবে, আবার অটা কখনো ও এর মতো উচ্চারণ হবে। অটা কখনো অ এর মতো উচ্চারণ হবে, আবার অটা কখনো ও এর মতো উচ্চারণ হবে। দেখো এখানে ম রয়েছে, মুখ, মুখ এর ম রয়েছে, এই ময়ের সাথে একটা অ রয়েছে, ম, এটা অ রয়েছে। যদি কোনো শব্দ এক অক্ষর বিশিষ্ট হয়, সেই এক অক্ষর বিশিষ্ট শব্দের প্রথমে যেই বর্ণটা রয়েছে সেই বর্ণের সাথে যে অটা থাকবে সেই অটা ও হিসেবে উচ্চারিত হবে। দেখো মুখ, এখন মুখ উচ্চারণ করো, মুখ। দেখো এটা কিন্তু এক অক্ষর বিশিষ্ট শব্দ। মুখ এই শব্দটাকে আমি কিন্তু আর ভাগে ভাগ করতে পারছি না। মুখ এই শব্দটা হচ্ছে এক ভাগে ভাগ হচ্ছে, এক ভাগে ভাগ হচ্ছে না, যেহেতু এক ভাগে ভাগ হচ্ছে এবং মুখ এই শব্দটার প্রথমে ম রয়েছে এবং ময়ের সাথে একটা কি রয়েছে, অ রয়েছে, অদৃশ্য অবস্থায় রয়েছে। আর এক অক্ষর বিশিষ্ট শব্দের যে অটা থাকে সেই অটা ও হিসেবে উচ্চারিত হয়। এক অক্ষর বিশিষ্ট শব্দের প্রথমে যে বর্ণ থাকে সেই বর্ণের অটা
ও হিসেবে উচ্চারিত হয়। ঠিক আছে, দেখো 2 নম্বর নিয়ম এখানে লিখেছি যে এক অক্ষর বিশিষ্ট শব্দের অটা ও হিসেবে উচ্চারিত হবে। সেজন্য যেহেতু এখানে মুখ মুখ এর সাথে একটা ম রয়েছে এবং ময়ের সাথে একটা অ রয়েছে, আর মুখ এই শব্দটা এক অক্ষর বিশিষ্ট একটা শব্দ, মুখ এই শব্দটা এক অক্ষর বিশিষ্ট একটা শব্দ, সেজন্য এই ময়ের সাথে যে অটা রয়েছে সেই অটা হচ্ছে ও হিসেবে উচ্চারিত হবে। সেজন্য এই যে ময়ের সাথে যে অটা রয়েছে এই অটা ও হিসেবে উচ্চারিত হচ্ছে। সেজন্য এখানে কি লিখলাম? মুখ। মুখ, বুঝতে পারছো? মুখ। আশা করছি এটা বুঝতে পারছো। আমি আবার বলছি, মুখ এটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ। যেহেতু এক অক্ষর বিশিষ্ট শব্দ এবং এই শব্দের প্রথমে যেহেতু ম রয়েছে এবং ময়ের সাথে একটা অ রয়েছে, আর এক অক্ষর বিশিষ্ট শব্দ হওয়ার জন্য এই ময়ের সাথে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারিত হলো। তাহলে কি হলো? অ কোর মুখ। আর কয়ের সাথে হসন্ত দিলাম কেন? যখন মুখ উচ্চারণ করছি তখন দেখো এর সাথে কোনো স্বরধ্বনি বা কোনো কার, রস্বীকার, তবে হচ্ছে দীর্ঘিকার, একার, উকার, এই কোনো কার নাই, কোনো কার উচ্চারিত হচ্ছে না। মুখ মুখ ক, এখানে কয়ের সাথে কিন্তু যখন শুধু ক উচ্চারণ করছি তখন কিন্তু একটা অ আসছে, কিন্তু মুখ উচ্চারণ করো দেখো এর সাথে কিন্তু কোনো অ বা অন্য কোনো কার বা স্বরধ্বনি আসছে না। যেহেতু কোনো স্বরধ্বনি আসছে না সেহেতু এখানে কয় হর্ষণ দিলাম। অর্থাৎ কোনো বর্ণের সাথে যদি কখনো স্বরধ্বনি বা কার না থাকে তাহলে সেই বর্ণের সাথে একটা হর্ষন্ত হয়। ঠিক আছে, সেজন্য মুখ এই শব্দটা কয়ের সাথে যেহেতু কোনো কার নেই, কোনো স্বরধ্বনি নেই, সেহেতু এই কয়ের সাথে একটা হর্ষন্ত হলো। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর শব্দটি দেখো, অক্ষি। অক্ষি, তো আমি তোমাদের কি বলেছিলাম, যে শব্দটার উচ্চারণে বানান লিখতে বলা হবে সেই শব্দটিকে তুমি প্রথমে কি করবা? অক্ষর বিন্যাস করে ফেলবা। তাহলে অক্ষর বিন্যাস করো, কি হচ্ছে? অক্ষি শব্দের অক্ষর বিন্যাস করো। ওক খি, ওক খি। 2 ভাগে ভাগ করে উচ্চারণ করা যাচ্ছে না, তাই তো নাকি? যেহেতু 2 ভাগে ভাগ করে উচ্চারণ করা যাচ্ছে সেহেতু এই শব্দটিতে 2টি অক্ষর রয়েছে। প্রথমে কি হলো? ওক একটা অক্ষর, তারপর হচ্ছে খি হচ্ছে আর একটা অক্ষর। ঠিক আছে, এখানে স্যারের নোট দিয়েছি, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, যদি কখনো ক্ষিয় থাকে, এই যে ক্ষিয়, এটাকে ক্ষিয় বলা হয়। ঠিক আছে, তো ক্ষিয় হচ্ছে ক আর মূর্ধন্য স এই দুটি বর্ণের যুক্ত অবস্থায় যুক্ত হলে হচ্ছে ক্ষিয় হয়। ক প্লাস মূর্ধন্য স যুক্ত হলে ক্ষিয় হয়। তো যেখানে ক্ষিয় পাবা উচ্চারণের বানান লেখার সময় সবসময়ের জন্য হচ্ছে ক হসন্ত আর খ হবে। ক্ষিয় এর পরিবর্তে ক হসন্ত আর খ হবে। ঠিক আছে, তাহলে অক্ষি বানান যখন আমরা করছি, অক্ষি যখন আমরা লিখছি, প্রথমে কি হচ্ছে? ওক, তারপরে খি আসছে। তো দেখো, তো প্রথমে ওক এটা সমাধান করব, তাই তো নাকি? দেখো এখানে কি রয়েছে? অক্ষি বানানে অ রয়েছে না? এই অ এর পরিবর্তে আমি কি দিয়েছি? দেখো অ এর পরিবর্তে ও দিয়েছি। কারণটা হচ্ছে শব্দের প্রথমে যদি অ থাকে এবং অ এর পরিবর্তে অ এর পরে কোনো শব্দে যদি অ থাকে এবং সেই অ এর পরে যদি রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি অথবা এদের কার মানে হচ্ছে রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, তারপর রিকার, তারপর হচ্ছে জফালা আর ক্ষিয় যদি থাকে, এই অ এর পরে যদি এগুলো থাকে তাহলে হচ্ছে এই অটার উচ্চারণ হচ্ছে ও এর মতো হবে। এই অটার উচ্চারণ ও এর মতো হবে। তাহলে দেখো, যখন আমরা অক্ষি উচ্চারণ করছি এই অ এর পরে যেহেতু রস্বইকার রয়েছে না, অ এর পরে রস্বইকার রয়েছে না, আর নিয়ম অনুযায়ী কি বলেছি যে অ এর পরে যদি রস্বই বা দীর্ঘই বা রস্যু, দীর্ঘ, জফালা, তারপরে ক্ষিয় এগুলো যদি থাকে তাহলে কি হয়? এই অটার উচ্চারণ ও এর মতো হয়। সেজন্য এখানে হচ্ছে অ এর পরিবর্তে ও হলো, অর্থাৎ ওক, ওক এটা হলো। আর এই কটা কোথা এই কটা কোথা থেকে আসলো? কয় হসন্ত। এই যে ক্ষিয় থাকলে কি হয়? কয় হসন্ত হয়। তাহলে আমরা প্রথমে কি লিখলাম? ওক লিখলাম। আর এই ওটা কোথা থেকে আসলাম? আশা করি বুঝতে পেরেছ। আর এই কটা কোথা থেকে আসলো? এই কটা আছে এখান থেকে আসলো। তারপরে আসছে খি, খি এখানে রস্বই রয়েছে না, এই রস্বই এখানে হলো, আর এই খটা হচ্ছে এখানে আসলো। তাহলে কি হলো? ওক খি। আশা করছি এটাও বুঝতে পেরেছ। তাহলে কি হলো? অ এর পরে যেহেতু রস্বইকার রয়েছে সেহেতু এই অটা ও হলো, আর ক্ষিয় এর পরিবর্তে ক খ হয়, ক হসন্ত আর খ হয়, এখানে ক হসন্ত আর খ হলো,
আর যে এই রস্বইটা, এই রস্বই এখানে থেকে গেল। আশা করি এটাও খুব সুন্দর করে বুঝতে পেরেছো। একটা জিনিস ক্লিয়ার করি, যে আমি এখানে স্পেস দিয়েছি না, স্পেস, এই স্পেস কিন্তু তোমাদের পরীক্ষা হলে তোমরা কিন্তু লিখবা না, স্পেস কিন্তু পরীক্ষা হলে লেখা যাবে না, ঠিক আছে? তোমার কিন্তু একসাথে লিখতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের যাতে খুব সুন্দর করে বোঝাতে পারি অক্ষর বিন্যাস করে, এবং সেই অক্ষর বিন্যাসে সেই নিয়মগুলো প্রয়োগ ঘটিয়ে যাতে তোমাদের বোঝাতে পারি, সেই বোঝানোর স্বার্থে কিন্তু আমি এখানে স্পেস দিয়েছি, ঠিক আছে? কিন্তু যখন তোমরা খাতায় লিখবা তখন কিন্তু এখানে স্পেস হবে না। আচ্ছা, আশা করি এই দুটি বুঝতে পেরেছো। তারপরে শব্দ দেখো কি লেখা আছে, অগত্যা, অগত্যা লেখা আছে। দেখো অগত্যা, এই শব্দ এখন কি করব, অক্ষর বিন্যাস করে ফেলবো। অক্ষর বিন্যাস করো, অক্ষর বিন্যাস করে ফেলো। অগত্যা, অগত্যা। দেখো 3 ভাগে ভাগ করা যাচ্ছে, তাই না? 3 ভাগে ভাগ করা যাচ্ছে। এখন এই 3 ভাগ আমরা লিখে ফেলবো। প্রথমে অ, তারপর হচ্ছে কি গোত, তারপর হচ্ছে তা। এখন এই 3টি ভাগেই, 3টি অক্ষরেই আমরা হচ্ছে এই নিয়মগুলো প্রয়োগ ঘটাবো। দেখো তো অগত্যা এই শব্দটি নেগেটিভ বা নাবোধক অর্থ প্রকাশ করছে না? যেহেতু অগত্যা এই শব্দটি নাবোধক অর্থ প্রকাশ করছে এবং প্রথমে অ রয়েছে, তাহলে এই অটা কি হবে, অ থেকে যাবে। আমরা তো এখানেও দেখে আসলাম, প্রথমে আমরা এই নিয়মটি দেখে আসছি যে নেগেটিভ নাবোধক অর্থ প্রকাশ করলে যদি অ থাকে সেই অটা অ এর মতো উচ্চারণ হয়। যেহেতু অগত্যা এই শব্দেও একটি নাবোধক অর্থ প্রকাশ করছে, তার মানে এই অটা অরূপে উচ্চারিত হবে। তাহলে কি হলো, একটা অক্ষরে আমরা সমাধান করলাম। পরের অক্ষর কি আসছে, গোত, গোত এটা আসছে। তো দেখো এখানে গ আছে না, এখানে অগত্যা বানানে গ আছে, এখানে গ আছে, কিন্তু গয়ে আবার ওকার ও হলো কেন, তাই তো না, ও হলো কেন? দেখো গয়ের সাথে কি রয়েছে, একটা অ রয়েছে না, গ, অ, গয়ের সাথে একটা অকার রয়েছে না, অদৃশ্য অবস্থায় অকার রয়েছে। তো গয়ের সাথে অকার রয়েছে, তো কোনো অকারযুক্ত শব্দের পরে যে জফলা থাকে, জফলা আছে না, তয় জফলা আকার আছে না, জফলা থাকে, তাহলে যেখানে জফলা আমরা পাবো, কোনো বর্ণে, কোনো শব্দে যদি আমরা জফলা পাই এবং জফলাযুক্ত বর্ণের আগে কি রয়েছে, গ রয়েছে, জফলাযুক্ত বর্ণের আগে যদি অকারযুক্ত কোনো বর্ণ পাই, সেই অকারযুক্ত বর্ণের অটা ও হয়ে যাবে। যেমন গত্তা, তা, তয় জফলা আকার আছে, তার মানে তয়ের সাথে জফলা রয়েছে, তয়ের সাথে জফলা থাকলো, এই জফলার আগে কি বর্ণ রয়েছে, গ রয়েছে না, যে গ রয়েছে না, তো গ সেটা অ রয়েছে না, যেহেতু তয়ের সাথে জফলা রয়েছে এবং জফলার পূর্বে একটা বর্ণ রয়েছে গ, এই গ সেটা অ রয়েছে, তাহলে এই অটা হচ্ছে ও হিসেবে উচ্চারিত হবে, তাহলে নিয়মটা কি হলো, নিয়মটা হচ্ছে জফলা নিয়ম, এটা জফলা নিয়মটা হচ্ছে যদি শব্দের মাঝে বা শেষে জফলা থাকে, তাহলে সেই বর্ণের দ্বিতীয় প্রয়োগ হবে এবং তার পূর্বে যে অটা রয়েছে সেই অটা কি হবে, ও হিসেবে উচ্চারিত হবে। যে আমি এখানে রেখেছি যে অ এর পরে যদি জফলা থাকে তাহলে সেই অটার উচ্চারণ ও হবে। দেখো গত্তা বানানে গ, এখানে অ রয়েছে, তাই না? যেহেতু এই অ এর পরে জফলা রয়েছে, অ এর পরে এই যে অ এর পরে জফলা থাকলে অ সমান সমান ও হয়, অ এর পরে জফলা থাকলে সেই অটার উচ্চারণ ও হয়। তাহলে যেহেতু এই গত্তা এই গয়ের সাথে অ রয়েছে এবং অ এর পরে জফলা রয়েছে, সেই জন্য এ গয়ের সাথে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারণ হবে, গো, ঠিক আছে, গো হলো। তারপরে দেখো এখানে একটা নিয়ম রয়েছে, যে শব্দের মাঝে বা শেষে যদি জফলা থাকে, সেই জফলাযুক্ত বর্ণের দ্বিতীয় প্রয়োগ হবে, মানে যার সাথে জফলা যুক্ত থাকবে সেই বর্ণটার হচ্ছে দুইবার উচ্চারণ হবে, দুইবার প্রয়োগ ঘটবে। দেখো এখানে কি হয়েছে, তয়ের সাথে জফলা রয়েছে না, সেজন্য এই তটার, এই তয়ের সাথে জফলা রয়েছে, সেজন্য এই তটার দুইবার প্রয়োগ ঘটবে। সেজন্য এই যে গোত, এখানে একটা কি হলো, তয়ের প্রয়োগ হলো, আর তা এখানে আরেকটা তয়ের প্রয়োগ হলো। যেহেতু তয়ের সাথে জফলা রয়েছে সেজন্য তয়ের দুইবার এখানে প্রয়োগ ঘটলো, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু জফলার পূর্বের বর্ণ গ রয়েছে এবং গ সেটা অ রয়েছে, আর জফলা যুক্ত বর্ণের আগে যদি অ থাকে সেই অটা ও হিসেবে উচ্চারিত হয়, সেই জন্য গোথ বানানে
গয়ে ওকার হলো, গয়ের সাথে অ ছিল, সেই অটা হচ্ছে ও হলো। ঠিক আছে, আর এখানে ত একটা প্রয়োগ হলো। আর যখন আমরা গোথ উচ্চারণ করছি, গোথ এর সাথে কিন্তু কোনো স্বরবর্ণ বা স্বরধ্বনি নেই বা কোনো কার নেই, যেহেতু কার নেই সেহেতু তয়ের সাথে একটা হসন্ত হলো। তাহলে গোথ আর হচ্ছে তা। তাহলে ব্যাপারটা কি হলো, যেহেতু নেগেটিভ অর্থ সেহেতু অ হিসেবে উচ্চারিত হলো। যেহেতু জফলা রয়েছে, যার সাথে জফলা থাকবে তার দ্বিতীয় প্রয়োগ হবে, এবং জফলার আগের বর্ণের সাথে যদি অ থাকে সেই অটার ও হবে। সেহেতু এই গয়ের সাথে যেহেতু অ রয়েছে এবং গয়ের পরে যেহেতু জফলা রয়েছে, সেহেতু গয়ে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারিত হবে। তাহলে কি হলো, গয়ে উকার হলো। আর যেহেতু যার সাথে জফলা রয়েছে তার দ্বিতীয় প্রয়োগ হবে, তাহলে সে যেহেতু তয়ের সাথে জফলা রয়েছে তাহলে তয়ের দ্বিতীয় প্রয়োগ হবে। তাহলে এখানে ত লিখলাম আর এখানে আরেকটা ত লিখলাম। ঠিক আছে, তাহলে কি হলো গোত, তারপরে হচ্ছে তা। তাহলে কি হলো অগত্যা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শব্দটি দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, আমি সমাধান করে দিচ্ছি। এই বিষয়টা যখন অনেকগুলো যখন একসাথে সমাধান করে ফেলবা তখন এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো অসভ্য। অসভ্য বানানো একই রকমই নিয়ম হবে। দেখো অসভ্য একটি নাবোধক অর্থ প্রকাশ করছে, তার মানে এটা যখন আমরা অক্ষর বিন্যাস করে ফেলছি তখন কি হচ্ছে, অসভ্য। অসভ্য, তো প্রথমে কি লিখলাম, অ লিখলাম, তারপর সভ লিখলাম, তারপর হচ্ছে ভো লিখলাম। দেখো এখানে ভো লিখলাম। দেখো এখানে কি হয়েছে, যেহেতু অসভ্য একটি নাবোধক অর্থ প্রকাশ করছে এবং এখানে প্রথমে অ রয়েছে, তাহলে সেই অটা কি হবে, ও হিসেবে উচ্চারিত হবে। তাহলে একটা অক্ষরের সমাধান হলো। তবে কি আছে, সভ্য। দেখো তো এই ছয়ের সাথে কি আছে, স, দন্ত স, এটা অ রয়েছে না, এবং এই অ এর পরে কি জফলা রয়েছে না, অ এর পরে একটা জফলা রয়েছে, সেহেতু এই অটা কি হবে, ও হিসেবে উচ্চারিত হবে। সেজন্য দন্ত স জায়গাতে তালব্য স ওকার হলো। ঠিক আছে, তালব্য স কেন হলো এটা পরে বলছি। তাহলে কি হলো, যেহেতু এই দন্ত স জায়গাতে অ রয়েছে এবং পরে যেহেতু জফলা রয়েছে, তাহলে কি হলো, এই ছয়ের সাথে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারিত হলো। তাহলে সো। আর আমরা জানি যে যার সাথে জফলা থাকবে তার দ্বিতীয় প্রয়োগ হবে, মানে দুইবার প্রয়োগ হবে। তাহলে এখানে একবার ভ হলো, ভয় হসন্ত হলো, আর এখানে একবার ভো, এখানে একবার ভয় ওকার হলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে অ, সব, তারপর হচ্ছে ভো। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো দন্ত স জায়গাতে তালব্য স হলো কেন। দন্ত স যদি সিঙ্গেল অবস্থায় থাকে, দন্ত স যদি সিঙ্গেল অবস্থায় থাকে, অর্থাৎ যদি দন্ত স যদি রফলা যুক্ত না থাকে, দন্ত স এর সাথে যদি রফলা যুক্ত না থাকে, তাহলে সেই দন্ত স তালব্য স হিসেবে ব্যবহৃত হবে। দেখো এখানে দন্ত স সিঙ্গেল অবস্থা আছে না, দন্ত স সাথে কি রফলার আছে, যেহেতু দন্ত স সাথে কোনো রফলা নেই এবং সিঙ্গেল অবস্থায় আছে, সেহেতু এই দন্ত স্বরের পরিবর্তে তালব্য স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে নেগেটিভ অর্থের জন্য কি হলো, নেগেটিভ অর্থের জন্য হচ্ছে অ হলো, অ হলো, আর জফলার জন্য ভয়ের দুইবার প্রয়োগ হলো, এই যেখানে ভ এখানে ভ দুইবার প্রয়োগ হলো, আর হচ্ছে জফলাযুক্ত বর্ণের পূর্বে বর্ণের সাথে যেহেতু অ রয়েছে, দন্ত স্বরের সাথে যেহেতু অ রয়েছে, সেই অটা ও হিসেবে উচ্চারিত হলো। ঠিক আছে, তাহলে সব, তারপর হচ্ছে ভো। আচ্ছা দেখো পরের শব্দটা দেখো, পরের শব্দ কি রয়েছে, অধিকার। অধিকার, অধিকার বানানে ও হবে। অধিকার, দেখো তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে এর অক্ষর বিন্যাস করে ফেলবো। তাহলে কি হবে, অধিকার, অধিকার। তাহলে প্রথমে আমরা ও লিখবো, তারপর ধি লিখবো, তারপর হচ্ছে কার লিখবো। তো দেখো এখানে স্বরীয় রয়েছে না, স্বরীয় রয়েছে, এটার দ্বারা কি কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করছে, নেগেটিভ অর্থ প্রকাশ করছে না। যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করছে না, তার মানে এখন আমরা নিয়ম দেখব। দেখো আমরা দেখেছি যে অ এর পরে যদি রস্বইকার থাকে, অ এর পরে যদি রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি বা এগুলোর কার এবং জফলা এবং ক্ষীয় থাকে, তাহলে এই অটার উচ্চারণ ও এর মতো হবে, এই অটার উচ্চারণ ও এর মতো হবে। তাহলে দেখো তো এই অধিকারের অ এর পরে রস্বইকার রয়েছে না, অ এর পরে রস্বইকার রয়েছে, সেই জন্য এই অটার উচ্চারণ ও হবে। তাহলে কি হলো, ও হলো, একটা অক্ষরের আমরা সমাধান করলাম। তাহলে ও, তবে কি আসছে, ধি, ধি, এখানে ধি রয়েছে, এখানেও ধি রয়েছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে তাহলে ও ধি, দুটো অক্ষরের সমাধান হলো। তারপর হচ্ছে কার, যখন আমরা কার উচ্চারণ করছি তখন কার, কার, এই কারটা এখানে বসে যাচ্ছে, কার। তখন যখন কার উচ্চারণ করছি তখন কি দেখো তো এখানে কি কোনো কার আসছে, মানে স্বরধ্বনি আসছে, কার, কার।
এখানে কি কোনো স্বরধ্বনি আসছে? আসছে না। কিন্তু যখন ধি উচ্চারণ করছি, ধি উচ্চারণ দেখো ধি ই রস্বই আসছে, ধি রস্বই আসছে, তাই না? যেহেতু রস্বই আসছে সেহেতু ধি এর সাথে আমরা কোনো হর্ষন্ত দিলাম না, কিন্তু কার, তখন কার বলছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো কি নেই, কোনো স্বরধ্বনি নেই বা কোনো রস্বইকার দীর্ঘকার রস্যকার দীর্ঘকার এমন কোনো কার উচ্চারণ হচ্ছে না, সেহেতু এই রয়ের সাথে আমরা কি দিলাম, একটা হর্ষন্ত দিলাম। আশা করি বুঝতে পারছো। তার আমরা অক্ষর বিন্যাস করে ফেললাম এবং সেই অক্ষর বিন্যাসের প্রতিটাতে আমরা সেই নিয়মগুলো প্রয়োগ করলাম। তাহলে কি হলো, অধিকার, এটা হলো, যেহেতু অয়ের পরে রস্বইকার রয়েছে সেহেতু এই অটার উচ্চারণ কি হবে, ও এর মতো হবে। তাহলে এখানে আমরা ও দিলাম, তারপর ধি দিলাম, তারপর হচ্ছে কার দিলাম। পরের শব্দ দেখো, পরের শব্দ কি লেখা আছে, আক্ষেপ, আক্ষেপ। তাহলে এটা আমরা কি করবো, অক্ষর বিন্যাস করে ফেলো। তাহলে কি হচ্ছে, আক্ষেপ, আক্ষেপ। দেখো দুই ভাগে ভাগ করা যাচ্ছে, আক্ষেপ শব্দটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, মানে কি এখানে দুটি অক্ষর রয়েছে। তাহলে প্রথমে কি লিখবো, আক লিখবো, তারপরে ক্ষেপ লিখবো। আমরা জানি যে এই যে ক্ষিউ রয়েছে, ক্ষিউ ক প্লাস মূর্ধন্য ষ, এই যে ক্ষিউ ক প্লাস মূর্ধন্য ষ, এর পরিবর্তে কি হয়, ক আর খ হয়, ক হসন্ত আর খ হয়, যেখানে আমি এখানে লিখে রেখেছি। তো ক্ষিউ এর পরিবর্তে ক হসন্ত হবে এবং খ হবে। তো যখন আমরা আক উচ্চারণ করছি তখন ক চলে আসছে, যখন আক উচ্চারণ করছি তখন কি হচ্ছে, কয় হসন্ত সহ ক চলে আসছে। আর যখন ক্ষেপ উচ্চারণ করছি তখন খে চলে আসছে। আর যে একার আছে না, এই একারের পরিবর্তে একারই হবে, আমরা জানি। তাহলে যখন আক উচ্চারণ করছি তখন ক চলে আসছে, আর যখন ক্ষেপ উচ্চারণ করছি তখন খ চলে আসছে। যেহেতু ক্ষিউ এর পরিবর্তে ক হসন্তের খ হয়, শুধু এখানে ক হসন্ত হলো, আক বানানে আক অক্ষরে ক হসন্ত হলো, আর ক্ষেপ অক্ষরে খ হলো, ক্ষয় একার প ক্ষেপ হলো। ঠিক আছে, তো যখন ক্ষেপ উচ্চারণ করছি তখন কিন্তু এখানে কোনো কার নেই, ক্ষেপ কোনো কার আছে, কোনো কার নেই। যেহেতু কোনো কার নেই সেহেতু এখানে হসন্ত হলো, আর আকে তো এখানে কোনো কার নেই সেজন্য এখানে হসন্ত হলো। আশা করি বুঝতে পেরেছো। তারপরে ঈশ্বরনিষ্ঠ, ঈশ্বরনিষ্ঠ অক্ষর বিন্যাস করে ফেলো। দেখো কি আসছে, ঈশ্বর নিষ্ঠ, ঈশ্বর নিষ্ঠ, চার ভাগে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা চারটে অক্ষর রয়েছে। কি কি, ইস, স্বর, স্বর, তারপর হচ্ছে নিশ, তারপর হচ্ছে ঠো, ঠো। ঠিক আছে, তাহলে অক্ষর বিন্যাস করে ফেললাম। এখন এই অক্ষরে আমরা কি করব, নিয়ম প্রয়োগ, সেই নিয়মগুলো প্রয়োগ ঘটাবো। দেখো ইস বানানে কি হচ্ছে, রস্বই হচ্ছে। আমরা জানি যে উচ্চারণের বানানে কখনোই দীর্ঘই বা দীর্ঘইকার ব্যবহৃত হয় না, আমরা আগে শিখে এসেছি, বেসিক নেমেই শিখে আসছি আমরা। ঠিক আছে, যেহেতু ঈশ্বর বানানে এখানে দীর্ঘইকার রয়েছে, আমরা জানি যে দীর্ঘইকার উচ্চারণের বানানে ব্যবহৃত হয় না, সেহেতু ইস বানানে কি হলো, ইস বানানে হচ্ছে রস্বই আর তালবস্য হলো ইস। আমরা ইস বলছি তখন কিন্তু এর সাথে কিন্তু কোনো কার নেই, কার নেই, যেহেতু কার নেই এখানে তাহলে কি হলো, একটা হসন্ত হলো। তাহলে একটা অক্ষরের আমরা সমাধান করলাম, ইস অক্ষরের সমাধান করলাম। তবে কি আসছে, স্বর, স্বর। দেখো স্বর, যখন আমরা স্বর উচ্চারণ করছি তখন দেখো কি হচ্ছে ব্যাপারটা, তালবস্য আসছে আর পরে যে রটা আছে, তালবস্য এবং পরে যে রটা আসছে সেই রটা এখানে আসছে, তালবস্য আর রটা আসছে। ঠিক আছে, এখন তুমি মনে করতে পারো যে এখানে তালবস্য হলো, আবার এখানেও তালবস্য কেন হচ্ছে, মানে দুইবার তালবস্য কেন হচ্ছে। এখানে একটা নিয়ম আছে, যেই বনের সাথে শব্দের, আমি আবার বলি, শব্দের মাঝে কোনো বনের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, অথবা শব্দের শেষে কোনো বনের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, তাহলে সেই শব্দের দ্বিত্ব প্রয়োগ ঘটে। ঠিক আছে, তাহলে এখানে নিয়মটা লিখি নাই, তোমরা বফালার নিয়ম লিখবা, বফালার নিয়ম লিখে হচ্ছে 1 নম্বর নিয়ম দেবা, 1 নম্বর নিয়ম দিয়ে লিখবা যে শব্দের মাঝে বা শেষে যদি বফালা থাকে, এখানে জফলা লেখা আছে, যদি বফালা থাকে তাহলে সেই বনের দ্বিত্ব প্রয়োগ ঘটবে। ঠিক আছে, এখানে মানে তোমরা একটা খাতার সাইডে লিখবা, খাতার একটা স্পেসিফিক জায়গায় লিখবা যে বফালা এভাবে লিখবা, এভাবে লিখে সেই নিয়মের জায়গায় 1 নম্বর নিয়ম দিয়ে লিখবা যে শব্দের মাঝে বা শেষে যদি বফালা কোনো বনের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই বনের দ্বিত্ব প্রয়োগ ঘটে, মানে দুইবার প্রয়োগ ঘটে। দেখো ঈশ্বর বানানে তালবস্য মাঝখানে রয়েছে এবং সেই মাঝের বর্ণের সাথে ব যুক্ত হয়েছে, তার মানে এই বযুক্ত তালবস্যের দুইবার প্রয়োগ ঘটবে।
যখন আমরা ইস উচ্চারণ করছি তখন একবার তালবস্য একবার প্রয়োগ ঘটে যাচ্ছে, আর যখন স্বর উচ্চারণ করছি তখন তালবস্য আরেকবার প্রয়োগ ঘটে যাচ্ছে। ঠিক আছে, ইস বানানে তালবস্যের সাথে কি কোনো কার নেই, ইস সেজন্য কোনো কার নেই, সেজন্য এখানে হসন্ত হলো। তারপরে স্বর, স্বর তালবস্য র, তখন তালবস্য অ উচ্চারণ করছি তখন কি একটা কার আছে, তালবস্য এটা কার আছে, সেজন্য এখানে হচ্ছে তালবস্যের সাথে এই তালবস্যের সাথে কোনো হসন্ত হলো না। স্বর উচ্চারণ করছি স্বর, দেখো যখন এই রয়ের সাথে কিন্তু কোনো কার নেই, সেজন্য এই রয়ের সাথে একটা কি হলো হসন্ত হলো। তাহলে ইস একটা অক্ষর সমাধান করলাম, স্বর আর একটা অক্ষর সমাধান করলাম, দুটো অক্ষর সমাধান হলো। তারপরে ঈশ্বর, তবে কি আছে নিশ, নিশ, নিশ দেখো এখানে কি রয়েছে নিশ, যেহেতু নয় রস্বই আর হচ্ছে মূর্ধন্য স্বর রয়েছে, তাই না, মূর্ধন্য স্বর রয়েছে না, যেহেতু নিশ মানে মূর্ধন্য স্বর রয়েছে, আর আমরা জানি যে মূর্ধন্য স্বর থাকলে সব সময়ের জন্যই কি হয় তালবস্য হয়। এই যে মূর্ধন্য স্বর থাকলে সবসময়ের জন্য তালবস্য হয়। মূর্ধন্য স্বর কখনো উচ্চারণের বানানে ব্যবহার করা হবে না। সেজন্য যখন ঈশ্বর নিষ্ঠ লিখছি, দেখো এখানে মূর্ধন্য স্বর রয়েছে না, মূর্ধন্য স্বর ঠ যুক্ত অবস্থা রয়েছে না, দেখো এই মূর্ধন্য স্বর জায়গাতে তালবস্য হলো, এই মূর্ধন্য স্বর জায়গাতে কি হলো তালবস্য হলো, তাহলে কি হলো নিশ, নিশ হলো। তারপরে কি বাকি থাকছে, একটা ঠ বাকি থাকছে, একটা ঠ হচ্ছে ঠো, ঠো, তাহলে কি হলো ইস স্বর নিশ ঠো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম, দীর্ঘ জায়গাতে আমরা জানি দীর্ঘ হবে না, দীর্ঘ জায়গাতে কি হলো রস্বই হলো। যেখানে বফলা যুক্ত থাকবে, শব্দের মাঝখানে যদি কোনো বর্ণের সাথে বা শব্দের শেষে যদি কোনো বর্ণের সাথে বফলা যুক্ত থাকে, সেই বফলা যার সাথে যে বর্ণের সাথে যুক্ত থাকবে সেই বর্ণে দ্বিতীয় প্রয়োগ ঘটবে। সে ঈশ্বর বানানে একবার তালবস্য দিয়ে একবার প্রয়োগ ঘটলো, আর স্বর বানানে আরেকবার তালবস্য প্রয়োগ ঘটলো, সেজন্য এখানে দুইবার তালবস্য হয়ে গেল, তাহলে ঈশ্বর হয়ে গেল। তারপরে নিশ, নিশ বানানে এখানে যেহেতু মূর্ধন্য স্বর রয়েছে, মূর্ধন্য স্বরের পরিবর্তে তালবস্য হয়, সেজন্য নিশ বানানে এখানে মূর্ধন্য স্বর না হয়ে তালবস্য হলো, তাহলে কি হলো নিশ হলো। তারপরে কি বাকি থাকছে ঠো, এখানে হচ্ছে ঠো দিয়ে দিলাম। তারপরের শব্দটা দেখো অতিথি সৎকার, অতিথি সৎকার। তো নিয়ম অনুযায়ী কি করবা, প্রথমে আগে অক্ষর প্রবেশ করে ফেলো, দেখো ও তি থি, ও তি থি সৎকার, দেখো কয়টা অক্ষর হয়েছে, তাহলে তাহলে হচ্ছে 5টি অক্ষর হচ্ছে, ও তি থি সৎকার, দেখো ও তি থি সৎকার 5টি অক্ষর হয়েছে। ঠিক আছে, তোমার 5 ভাবে আমরা লিখবো এবং 5টি অক্ষরে আমরা নিয়মগুলো প্রয়োগ ঘটাবো। দেখো অতিথি সৎকার, এটা কি কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করছে, নেগেটিভ অর্থ প্রকাশ করছে না। আবার দেখো এই অ এর পরে কি রয়েছে, রস্বইকার রয়েছে, আমরা জানি রস্বইকার থাকলে কি হয় সেই অটার ও হিসেবে উচ্চারিত হয়, তাহলে এই অটার পরে যেহেতু রস্বইকার রয়েছে সেহেতু এই অটা কি হলো, এই অটা হচ্ছে ও হিসেবে উচ্চারিত হচ্ছে, তাই সেহেতু আমরা ও লিখলাম, তাহলে একটা অক্ষরে সমাধান করলাম। তবে কি আসছে ও, তবে কি আসছে তি, দেখো তি তয় রস্বই তি, এখানে তয় রস্বই যেহেতু আছে সেহেতু আমরা রস্বই দিয়ে দিলাম তি। তবে কি ও তি, তারপরে কি আসছে থি আসছে, তবে থি, এখানে থয় রস্বই আছে, এখানে থয় রস্বই আছে, তাহলে কি হলো ও তি থি হলো। তারপর দেখো কি আসছে সৎ, সৎ, দেখো দন্তস্ব আর খণ্ডত আছে, আমরা জানি যে সৎ বানানে আমরা জানি যে দন্তস্ব যদি সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে সেই দন্তস্বর জায়গাতে কি হয় তালবস্য হয়, তাহলে দন্তস্ব জায়গাতে কি হলো তালবস্য হলো, দন্তস্ব জায়গাতে তালবস্য হলো। আর আমরা জানি বেসিক নিয়মে আমরা শিখে আসছি যে খণ্ডত থাকলে কি হয়, খণ্ডতর পরিবর্তে ত এবং হসন্ত হয়, ত এবং হসন্ত হয়, তাহলে কি হলো দন্তস্ব যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে দন্তস্ব জায়গাতে কি হলো তালবস্য হলো, আর খণ্ডত জায়গাতে কি হলো তয় হসন্ত হলো, তাহলে কি হলো সৎ হলো। একটা জিনিস দেখো এই ত হসন্ত, এই হসন্ত যদি বাদ দিয়ে দিই তাহলে উচ্চারণ কি হয় দেখো তো শত হয়। ঠিক আছে, শত হয়, যখন হসন্ত বাদ দিয়ে দিব, যে হসন্ত এখানে বাদ দিয়ে দিই তাহলে কি উচ্চারণ হচ্ছে শত, এটার উচ্চারণ কিন্তু এখন শত হচ্ছে, মানে 100 200 300 400 এই শত হচ্ছে। ঠিক আছে, শত ও, এটা ও আসছে, তার সাথে কি এটা আছে না, প্রতিটি বর্ণের সাথেই কি আছে একটা অদৃশ্য অবস্থায় আছে, এই অটা এখানে ও হিসেবে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ একটি কার ও কার চলে আসছে, যখন হসন্ত দিচ্ছি না তখন ও কার চলে আসছে। ঠিক আছে, মানে শত, কিন্তু যখন আমরা হসন্ত দিচ্ছি তখন কি হচ্ছে এই ও কারটা হারিয়ে যাবে, এখানে কোনো কার যুক্ত হবে না, তখন কি হবে সৎ, সৎ, এখানে শত হবে না, কি হবে সৎ, তাহলে কি হলো সৎ, তাহলে ও তি থি সৎ, তারপরে কি হয়েছে কার, কার, এখানে হচ্ছে কার দিয়ে দিলাম। এখানেও দেখো কোনো কার বানানে যখন কার লিখছি এখানে কিন্তু কোনো স্বরধ্বনি বা কোনো কার আকারে কোনো স্বরধ্বনি কিন্তু যুক্ত নেই,
ঠিক আছে। যখন এই হর্ষণটা বাদ দিয়ে দেবো তখন কিন্তু উচ্চারণ হতো কারো, কারো, ও, কারো, ও, এখানে ও উচ্চারণ হতো। ঠিক আছে, যখন আমরা হর্ষণ দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, কার। তো আশা করি বুঝতে পারছো এটাও। পরের শব্দটি দেখো কি লেখা আছে, স্বাধিকার। স্বাধিকার, তো স্বাধিকার দেখো, স্বাধিকারের এখন অক্ষর বিন্যাস করে ফেলো। তো সা, ধি, কার, 3 ভাগে হচ্ছে ভাগ করা যাচ্ছে। স্বাধিকার শব্দটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, সা, ধি, কার। ঠিক আছে, স্বাধিকার। দেখো এই যে দন্ত স্ব রয়েছে না, এই দন্ত স্বর সাথে কি আছে, এটা বফলা যুক্ত আছে না। নিয়ম হচ্ছে বফলার নিয়মের জায়গায় লিখবা, যেখানে তুমি বফলার জন্য স্পেস রেখেছো, জফলার জন্য স্পেস রাখছো না, জফলার জন্য এখানে স্পেস রেখেছো, তারপরে অ অয়ের নিয়ম লেখার জন্য স্পেস রেখেছো এখানে, তারপরে এভাবেই যেখানে বফলার নিয়ম লেখার জন্য স্পেস রেখেছো ওখানে নিয়মটা লিখে দাও, 2 নম্বর নিয়ম লিখে দাও। আমরা তো 1 নম্বর নিয়মে পড়েছি যে হচ্ছে শব্দের মাঝে বা শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই শব্দের মাঝে যেই শব্দের সাথে, যেই বর্ণের সাথে বফলা যুক্ত রয়েছে মাঝখানে বা শেষে, সেই বর্ণের দ্বিত্ব প্রয়োগ করবে। 1 নম্বর নিয়ম এটা লিখেছো। 2 নম্বর নিয়ম এখন লিখবা যে শব্দের প্রথমে যদি বফলা যুক্ত থাকে সেই বফলার উচ্চারণ হয় না। শব্দের প্রথমে, কোনো শব্দের প্রথমের বর্ণের সাথে, কোনো শব্দের প্রথমের বর্ণের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হয় না। যেমন স্বাধিকার, দেখো তো এখানে দন্ত স, এটা প্রথম অক্ষর, প্রথম বর্ণ, প্রথম বর্ণের সাথে যেহেতু ব যুক্ত রয়েছে তাহলে সেই বর্ণের বটা উচ্চারণ হবে না। ঠিক আছে, এই নিয়মটা 1 নম্বর নিয়মে লিখবা। তাহলে দেখো যখন স্বাধিকার উচ্চারণ করছি, যখন সা উচ্চারণ করছি তখন কি এই বটার উচ্চারণ হচ্ছে, এই বটার উচ্চারণ হচ্ছে, উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, তা আমরা জানি যে দন্ত স যদি সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে সেই দন্ত স কি হয়, সেই দন্ত স তালবস্য রূপে উচ্চারিত হয়। যেহেতু ব এখানে হচ্ছে কোনো বটা উচ্চারণ হচ্ছে না, বটা উচ্চারণ হচ্ছে না, তার মানে কি দন্ত স্বরটা সিঙ্গেল অবস্থায় আছে। আর দন্ত স্বর যখন দন্ত স্বরের সাথে যখন রফলা যুক্ত থাকে তখন সাধারণত দন্ত স্বর থেকে যাবে। কিন্তু দন্ত স্বরের সাথে যখন অন্য কোনো বর্ণ হচ্ছে ফলা হিসেবে যুক্ত থাকবে তখন সেই দন্ত স্বর জায়গাতে তালবস্য হয়। ঠিক আছে, তো দেখো এই দন্ত স্বর জায়গাতে তালবস্য ফলা হিসেবে যুক্ত অবস্থায় আছে এবং এই বয়ের উচ্চারণ হচ্ছে না, সেহেতু এই দন্ত স্বর জায়গাতে কি হবে, তালবস্য হবে। তাহলে কি হলো, সা। আর যেহেতু প্রথম বর্ণের সাথে দন্ত স উচ্চারণ হয় না সেহেতু আমরা এখানে ব উচ্চারণ যেহেতু হচ্ছে না সেহেতু ব লিখবো না, তাই না। তাহলে কি হলো, প্রথম অক্ষর হলো সা, তবে কি আসছে, ধি। তাহলে ধি, এখানে ধি রয়েছে, এখানে ধি লিখলাম। তবে কি আসছে, কার। যেহেতু কার উচ্চারণ হচ্ছে আমরা এখানে কার লিখে দিলাম, এই যে কার, এই কারটা এখানে কার লিখে দিলাম। তাহলে কি হলো, সা, ধি, কার। এখানে কিন্তু দেখো কার উচ্চারণ হচ্ছে, কারো উচ্চারণ হচ্ছে না, কিন্তু কার উচ্চারণ হচ্ছে, মানে এই কারের সাথে কোনো স্বরধ্বনি হচ্ছে কার রূপে ব্যবহৃত হয়নি। তো আসলে বুঝতে পেরেছ। তবে দেখো জ্বালা, এই জ্বালা মানে দেখো প্রথম শব্দের শব্দের সাথে, এই শব্দের প্রথম বর্ণের সাথে দেখো বফলা যুক্ত আছে, তাই না। জ্বালা বানানের প্রথম বর্ণের সাথে বফলা যুক্ত রয়েছে। আর আমি নিয়ম অনুযায়ী কি ছিল, প্রথম বর্ণের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ হয় না, তো দেখো এখানে কি জ্বালা, মানে জ্বালাতে কি ব উচ্চারণ হচ্ছে, আমরা তো বলছি না জবালা। যদি ব উচ্চারণ হতো তাহলে কি হতো এর, এই শব্দের উচ্চারণ কি হতো, উচ্চারণ হতো জবালা, এটা উচ্চারণ হতো। আমরা জবালা না বলে কি বলছি, জ্বালা বলছি। ঠিক আছে, মানে এই বটার উচ্চারণ হচ্ছে না, তাহলে কি হলো, যা, তারপর হচ্ছে লা, যা, তারপর লা। যেহেতু দেখো লায়ের সাথে একটা আকার যুক্ত আছে, একটা কার আছে, লয়ের সাথে একটা কার রয়েছে, আকার রয়েছে, সেহেতু লয়ের সাথে আমরা এখানে হর্ষণ দিলাম না। ঠিক আছে, তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো, কোনো শব্দের প্রথমে বর্ণের সাথে যদি ফালা হিসেবে থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ হবে না। ঠিক আছে, ওকে। পরের শব্দটা দেখো কি লেখা আছে, সত্যতা। তো দেখো আমরা কি বলেছিলাম, জফলার নিয়মে কি বলেছিলাম, জফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে যার সাথে জফলা থাকবে, যেই বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণের কি হবে, দ্বিত্ব প্রয়োগ হবে, সেই বর্ণের
দ্বিত্ব প্রয়োগ হবে। এটা আমরা শিখে আসছিলাম, ঠিক আছে? এই যেখানে আমরা শিখে আসছিলাম মাঝে বা শেষে যদি জফলা থাকে তাহলে সেই জফলার দ্বিত্ব প্রয়োগ হবে। আমরা আরও শিখেছিলাম যে জফলার আগে যদি অ থাকে সেই অ এর উচ্চারণ ও হবে। জফলার আগে যদি অ থাকে সেই অ এর উচ্চারণ ও হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, সত্যতা। তাহলে দেখো এখানে শব্দের মাঝখানে কি জফলা আছে না, তাহলে যেহেতু মাঝখানে জফলা রয়েছে তাহলে যার সাথে জফলা রয়েছে তার কি হবে, দ্বিত্ব প্রয়োগ হবে। যেহেতু তয়ের সাথে জফলা রয়েছে তাহলে তয়ের কি হবে, দ্বিত্ব প্রয়োগ হবে। তো দেখো এখানে এই যেখানে এখানে ত হচ্ছে, আর তো এখানে হচ্ছে আরেকটা ত হচ্ছে, ঠিক আছে? আর আমরা জানি যে দন্ত স যদি সিঙ্গেল অবস্থা থাকে তাহলে সেই দন্ত স তালব্য স হিসেবে উচ্চারিত হয়, ঠিক আছে? আর আমরা এটা নিয়মে দেখে আসলাম যে যদি জফলা থাকে এবং জফলার পূর্বের বর্ণের সাথে যদি অ থাকে সেই অটা ও হিসেবে উচ্চারিত হয়। যেহেতু তয়ের সাথে দেখো এটা কি হয়েছে, জফলা রয়েছে না, তয়ের সাথে জফলা রয়েছে এবং সেই জফলার পূর্বের বর্ণ কোনটা, দন্ত স, এবং এই দন্ত সর সাথে কি রয়েছে, একটা অ রয়েছে, না, তাহলে সেই অটা কি হবে, অটা ও হিসেবে উচ্চারিত হবে। তাহলে দন্ত স্বরের পরিবর্তে কি হলো, দন্ত স্বরের পরিবর্তে তালব্য স হলো, এবং দন্ত স্বরের সাথে যেহেতু অ রয়েছে এবং পরে যেহেতু জফলা রয়েছে তাহলে কি হবে, দন্ত স্বরের সাথে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারিত হবে। তাহলে কি দন্ত স্বরের পরিবর্তে তালব্য স হলো প্রথমত, আর দন্ত স্বরের সাথে যে অটা রয়েছে সেই অটা ও হিসেবে উচ্চারিত হলো। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হলো, সত্য। তাহলে কি হলো, সত্য। তো দেখো কি হলো, যেহেতু এখানে জফলা আছে, জফলার পূর্বের বর্ণের সাথে অ রয়েছে, সেই অটা ও হিসেবে উচ্চারিত হচ্ছে। তাহলে কি হলো, সত। আর এখানে একটা ত হয়ে গেল, যেহেতু দুটি ত হবে, তারপর হচ্ছে তো, সত্য, আর শেষে কি থাকলো, তা থাকলো, সত্যতা। আশা করি বুঝতে পারছো। তার মানে অক্ষর বিন্যাস করে ফেললাম এবং প্রতিটি অক্ষরে সেই নিয়মগুলো আমরা প্রয়োগ ঘটালাম, ঠিক আছে? আচ্ছা, পরের শব্দটা দেখো, লেখা আছে কি, পরিবেষ্টিত। এখন আমরা কি করবো, এটাকে অক্ষর বিন্যাস করে ফেলবো। অক্ষর বিন্যাস। তাহলে কি আসে দেখো, পরিবেষ্টিত। তার মানে কয়টি অক্ষর রয়েছে, 5টি অক্ষর রয়েছে। কি কি, পরিবেষ্টিত, ঠিক আছে, পরিবেষ্টিত। এখন আমরা সেই 5টি অক্ষরেই আমরা সেই নিয়মগুলো প্রয়োগ ঘটাবো। দেখো, পয়ের সাথে কি রয়েছে, একটা অ রয়েছে, অ একটা অদৃশ্য অবস্থায় রয়েছে, তাই না? তাহলে সেই অটা অ হিসেবে থাকবে নাকি ও হয়ে যাবে? পয়ের সাথে একটা অ রয়েছে নাকি, যেহেতু পয়ের সাথে একটা অ রয়েছে, সেই অটা কখনো অ হিসেবে উচ্চারিত হয়, সেই অটা কখনো ও হিসেবে উচ্চারিত হয়, তাই না? পয়ের সাথে একটা অ রয়েছে, এখন দেখবো আমরা সেই অটা অ থাকবে নাকি ও হয়ে যাবে। দেখো তো, পয়ের পরে যেই পয়ের সাথে যে অটা রয়েছে সেই অ এর পরে কি রয়েছে, দেখো তো, রস্বই রয়েছে না? আর আমরা জানি যে অ এর পরে রস্বই থাকলে সেই অটা কি হয়ে যায়, ও হয়ে যায়। সেই জন্য এই পয়ের সাথে যে অটা ছিল সেই অটা ও হিসেবে উচ্চারিত হচ্ছে, কারণ পয়ের পরে কি রয়েছে, রস্বই রয়েছে, রস্বইকার রয়েছে। পয়ের পরে যেহেতু রস্বইকার রয়েছে তাহলে পয়ের সাথে যে অটা রয়েছে সেই অটা কি হিসেবে উচ্চারিত হচ্ছে, ও হিসেবে উচ্চারিত হচ্ছে। তাহলে কি হলো, পো, একটা অক্ষরের সমাধান হলো। তো কি আসছে, রি লিখলাম, তো আরেকটা অক্ষরের সমাধান হলো। যেহেতু রি, এখানে রি রয়েছে, এখানে রি হলো। তো কি আসছে, বেশ, তো দেখেন কি বয়িকা রয়েছে এবং পরে কি রয়েছে দেখো তো, বেশ বানানে মূর্ধন্য ষ রয়েছে না? আর আমরা জানি যে মূর্ধন্য ষ কখনো গ্রহণযোগ্য নয়, মূর্ধন্য ষ যাতে কি হয়, তালবস্য হয়, ঠিক আছে? তাহলে কি হলো, বেশ বানানে মূর্ধন্য ষ না হয় তালবস্য হলো। তাহলে কি হলো, বেশ। দেখো তখন বেশ উচ্চারণ করছি, এর সাথে কিন্তু কোনো কার নেই, এই কার, ওই কার, রসিকার, দীর্ঘকার, এমন কোনো কার নেই। যেহেতু কোনো কার নেই সেহেতু এখানে কি হলো, হসন্ত হলো। তবে কি হলো, পরিবেশ, তারপরে টি, তো টি, টয় রসি আছে না এখানে, টয় রসি, এই টয় রসি এখানে বসলো, দেখো টি, যখন টি উচ্চারণ করছি তখন কি আসছে, একটা রসি আসছে, দেখো টি, টি, একটা রসি আসছে না? যেহেতু রসি আসছে তো সেহেতু এখানে ওটা আমরা কোনো হসন্ত দিলাম না। তাহলে কি হলো, ও রি বেশ টি, তারপরে কি আসছে, তো।
পরিবেষ্টিত। ঠিক আছে, এই যে ত রয়েছে না, তর সাথে কি রয়েছে, একটা অকার রয়েছে না, তর সাথে একটা অকার রয়েছে, অকার রয়েছে। এই অকারটা এখানে কি হচ্ছে, ও হিসেবে উচ্চারিত হচ্ছে। কারণ কি, তার পূর্বে কি রয়েছে, তার পূর্বে হচ্ছে রস্বই রয়েছে, তার পূর্বে একটা রস্বই রয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, পরিবেষ্টিত। তারপরে শব্দটা দেখো, দেখা যাচ্ছে দাম্পত্য। দাম্পত্য, তাহলে এটাকে আমরা কি করবো, প্রথমে অক্ষর বিন্যাস করে ফেলবো। অক্ষর বিন্যাস করে ফেলো। তাহলে কি হচ্ছে, দাম্পত্য। দাম্পত্য। প্রথমে তাহলে কি লিখবো, প্রথমে দাম লিখবো, প্রথমে দাম লিখলাম, প্রথমে দাম। দাম, দেখো তোমরা দাম উচ্চারণ করছি, এর সাথে কিন্তু কোনো কি নেই, কোনো কার নেই। যেহেতু কোনো কার নেই, সেহেতু এখানে আমরা কি দিলাম, একটা হসন্ত দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা হসন্ত দিলাম। তাহলে কি হলো, দাম লিখলাম। তবে কি পোত, পোত, এখানে পোত হলো কেন, পোত হলো কেন, এই নিয়মটা তো আমরা আগেই দেখে আসছি যে জফলা থাকলে কি হয়, যার সাথে জফলা থাকবে তার দ্বিত্ব প্রয়োগ হবে। দেখো এখানে একটা ত হয়েছে, এখানে একটা ত হয়েছে, আর এখানে আরেকটা ত হয়েছে, দ্বিত্ব প্রয়োগ হলো। আর জফলার আগের বর্ণের সাথে যেই বর্ণের সাথে জফলা যুক্ত থাকবে, যেই বর্ণের সাথে জফলা যুক্ত থাকবে, সেই বর্ণের আগের বর্ণের সাথে যদি অ থাকে, সেই অটা কি হয়ে যায়, ও হয়ে যায়। যেহেতু এনে তয় জফলা রয়েছে, মানে তয়ের সাথে জফলা রয়েছে, তো তয় দ্বিত্ব প্রয়োগ হলো। এবং তয় জফলা আকারে, তয় জফলার আগে কি রয়েছে, প রয়েছে, পয়ের সাথে কি রয়েছে, অ রয়েছে না। যেহেতু তয়ের সাথে জফলা রয়েছে এবং জফলার পূর্বের বর্ণের সাথে পয়ের সাথে একটা কি রয়েছে, অ রয়েছে, এই অটা কি হবে, এই অটা ও হিসেবে উচ্চারিত হবে। আমরা আগের নিয়মে সেটা দেখে আসছি। ঠিক আছে, তাহলে এই যে প, দাম্পত্য, পয়সা যেহেতু ওটা অ রয়েছে, আর অ এর পরে যেহেতু জফলা রয়েছে, তাহলে কি হবে, এই পয়সার যে অটা রয়েছে, সেই অটা কি হবে, ও হিসেবে উচ্চারিত হবে। তাহলে কি হলো, পোত। আর আমরা জানি যে জফলাযুক্ত বর্ণের সাথে জফলাযুক্ত বর্ণ দ্বিত্ব প্রয়োগ হয়। তাহলে এখানে একটা বর্ণ প্রয়োগ হয়ে গেল। তাহলে কি হলো, পোত। পোত, আর যখন পোত উচ্চারণ করছি, এর সাথে কিন্তু কোনো কার নেই, সেজন্য এখানে আমরা হসন্ত দিলাম। পোত, তারপরে কি আসছে, তো, পোত্ত। এখানে একটা ত চলে আসলো, দাম পোত্ত। এখানে একটা ত আর একটা চলে আসলো। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এইভাবে অক্ষর বিন্যাস করে আমাদের সেই অক্ষরের নিয়মগুলো প্রয়োগ ঘটাতে হবে। তবে কি দেখো, কি লেখা আছে, ধৈর্যচ্যুত। ধৈর্যচ্যুত, ধৈর্য বানানটা ভুল হয়েছে। এই রেফটা অন্তস্থ জয়ের উপরে হবে। হ্যাঁ, রেফটা হচ্ছে অন্তস্থ জয়ের উপরে হবে। তো কি লেখা আছে এখানে, ধৈর্যচ্যুত। ধৈর্যচ্যুত, তাহলে কি করবো এখন, অক্ষর বিন্যাস করে ফেলো। অক্ষর বিন্যাস করবো, তাই না? তাহলে অক্ষর বিন্যাস করে ফেলো। ধৈর জো চু তো। তাহলে কি হলো, ধৈর জো চু তো। তো চারটি ভাগে ভাগ করা যাচ্ছে। তার মানে এই ধৈর্যচ্যুত শব্দটিতে চারটি অক্ষর আছে। এখন চারটি অক্ষরই আমরা হচ্ছে সেই নিয়মগুলো প্রয়োগ ঘটাবো। দেখো এখানে কি আছে, ধৈর, এখানে ও হলো কেন, ও এবং রস্বই কই থেকে আসলো। দেখো এখানে বেসিক নিয়মে আমি আগেই বলে দিয়েছিলাম, বেসিক নিয়মে আগেই বলে দিয়েছি যে ওই থাকলে কি হয়, ও আর রস্বই হয়, ও আর রস্বই হয়, ওই থাকলে ও আর রস্বই হয়। দেখো তো এখানে কি রয়েছে, ওই রয়েছে না, দেখো এখানে কি রয়েছে, ধৈর, এখানে কি ওই রয়েছে না। যেহেতু এখানে ওইটা কার হিসেবে রয়েছে, তার মানে কি এখানে ওটা হচ্ছে কার হিসেবে আছে। ওই থাকলে ও আর রস্বই হয়। যেহেতু ওইটা এখানে কার হিসেবে আছে, ওই কার হিসেবে আছে, সেহেতু এখানে ওটা ও কার হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে কি হলো, দেখো তো, ধর, এখানে কি ও আর হচ্ছে রস্বই, ও আর রস্বই। ঠিক আছে, এই ও এর পরিবর্তে ও আর রস্বই হলো, আর মাঝখানে কি হলো, ধ হলো। তাহলে কি ধৈর। আর আমরা জানি যে এই রেফটা অন্তস্থ জয়ের উপরে রয়েছে, তাই না, অন্তস্থ জয়ের উপরে রেফ রয়েছে। আর আমরা জানি রেফের পরিবর্তে কি হয়, রেফের পরিবর্তে হচ্ছে র আর হসন্ত হয়। তাহলে কি হলো, ধৈর, এখানে যে রস্বইর পরে কি হলো, র আর হসন্ত হলো। ঠিক আছে, তাহলে কি হলো, ওই এর পরিবর্তে ও আর রস্বই হলো, আর রেফের পরিবর্তে র আর হসন্ত হলো। তাহলে কি হলো, ধৈর। তাহলে একটা অক্ষরের সমাধান করলাম। তবে কি আসছে, জো, জোচ। জোচ, জোচ কেন আসছে, ধৈর জোচ চ্যুত, ধৈর জোচ চ্যুত। এখানে বর্গীয় জ কেন আসলো, দেখো এই যে এখানে অন্তুষ্ট জ আছে না, আমরা জানি যে অন্তুষ্ট জ থাকলে অন্তুষ্ট জয়ের পরিবর্তে বর্গীয় জ হয়। অন্তুষ্ট জ হচ্ছে কোনো উচ্চারণের বানানে ব্যবহৃত হয় না। ঠিক আছে, সেজন্য এখানে বর্গীয় জ আসলো। আর আমরা জানি যে জ ফালা যার সাথে
যুক্ত থাকবে সেই বর্ণের দ্বিত্ব প্রয়োগ ঘটে। ঠিক আছে, সেই বর্ণের দ্বিত্ব প্রয়োগ ঘটে। দেখো তো জফলা কি মাঝখানে আসে না, শব্দের মাঝখানে আসে না, যেহেতু মাঝখানে রয়েছে সেহেতু যার সাথে জফলা রয়েছে সেই বর্ণটার দ্বিত্ব প্রয়োগ ঘটবে। দেখো প্রথমে ধরে লিখলাম, এটা তো আশা করি বুঝতে পেরেছো। তবে যখন জোচ লিখছি তখন দেখো একটা চ এখানে চলে আসছে, এখানে কিন্তু চ একটা আসবে, কারণ কি আমরা নিয়মের ভিতরে আছে যে জফলা যার সাথে যুক্ত থাকবে সেই জফলা যুক্ত বর্ণের দ্বিত্ব প্রয়োগ হবে, সেজন্য এখানে একটা চ চলে আসলো। তাহলে জোচ, তারপরে কি আসছে চু, এখানে চু রয়েছে চু, তারপরে হচ্ছে তো, ধৈর্য চু তো। ঠিক আছে, তাহলে কি হলো ধৈর্য চু জোচ চু তো। আশা করি বুঝতে পেরেছ। তারপরে বন্ধুরা দেখো কি আছে দিব্য চক্ষু, দিব্য চক্ষু। তাহলে অক্ষর বিন্যাস করলে কি হচ্ছে দিব্য চক্ষু, দিব্য চোখ, তারপর হচ্ছে খু। তাহলে প্রথমে কি দেখো দিব, দেখো দয়ের অশ্বয় রয়েছে, দয়ের অশ্বয় দিলাম। তারপরে হচ্ছে দেখো তো বয়ের সাথে জফলা রয়েছে, এই যে বয়ের সাথে জফলা রয়েছে, তাহলে আমরা কি জানি যে জফলা যুক্ত বর্ণের দ্বিত্ব প্রয়োগ হয়। দেখলেন কি এই যে এখানে একটা ব আসলো, এখানে একটা ব আসলো, আর এখানে আর একটা ব আসলো, তাহলে কি হলো দ্বীপ, তারপরে কি আসছে বো, তাহলে কি বয়ের দেখো দুইবার প্রয়োগ হয়ে গেল, বয়ের দুইবার প্রয়োগ হয়ে গেল। যেহেতু জফলা রয়েছে তাহলে জফলা যুক্ত বর্ণের ওকার হবে, অটা ওকার হবে, তাহলে কি হলো দ্বীপ, তাহলে কি হলো বো, দিব্য। এতটুকু হলো। তবে কি আসছে দেখো চক্ষু, চক্ষু। ঠিক আছে, চক্ষু আমরা জানি যে যেখানে ক্ষীয় থাকে, ক্ষীয়ের পরিবর্তে কি হবে ক, ক হসন্ত আর খ হবে। ক্ষীয়ের পরিবর্তে ক হসন্ত আর খ হয়, আমরা যে প্রথমে দেখে আসছি, এই যেখানে দেখে আসছি ক্ষীয়ের পরিবর্তে কি হয় ক হসন্ত হয়, ক হসন্ত আর খ হয়। কপি করি, ক হসন্ত আর খ হয়। দেখো কি হলো তাহলে যে ক্ষীয়ের পরিবর্তে যে ক হসন্ত, চোখের এখানে ক হসন্ত হলো, আর খুতে এখানে কয়ের রস্য হলো। ঠিক আছে, তো এখানে আবার চয় ওকার আসলো কেন, দেখো আমরা আগেই বলেছি যে চয়ের সাথে কি রয়েছে, চয়ের সাথে অ রয়েছে না, চয়ের সাথে চ এটা অ রয়েছে না, আর আমরা জানি যে অ এর পরে যদি রস্যু, তারপর হচ্ছে দীর্ঘই, দীর্ঘ উ, তারপর হচ্ছে জফালা ক্ষিউ এগুলো থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা ও হয়। যেহেতু চয়ের সাথে একটা অ রয়েছে, তাহলে সেই অ এর পরে যেহেতু ক্ষিউ রয়েছে, তাহলে সেই চয়ের সাথে যে অটা রয়েছে সেই অটা কি হবে ও হিসেবে উচ্চারিত হবে। সেজন্য এই চয়ের সাথে এই চয়ের সাথে যে অটা রয়েছে সেই অটা কি হলো ও হিসেবে উচ্চারিত হলো, কারণ কি চয়ের পরে ক্ষিউ রয়েছে। তাহলে কি হলো চোখ, আর যেহেতু ক্ষিউর পরিবর্তে ক আর কয় হসন্ত আর খ হয়, তাহলে কয় হসন্ত এখানে হলো চোখের এখানে হলো, আর খুয়ের জায়গায় হচ্ছে খ হলো, এই খটা হচ্ছে এই খুয়ের জায়গাতে হলো। আর যেহেতু এখানে ক্ষিউয়ের সাথে যেহেতু রসও রয়েছে, সেহেতু এই ক্ষয়ের সাথে হচ্ছে রসও হলো। ঠিক আছে, তাহলে কি হলো দ্বীপ বো চোখ খু। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শব্দটা দেখো কি লেখা আছে ষান্মাসিক, ষান্মাসিক, ষান্মাসিক উচ্চারণ করো ষান্মাসিক, ষান্মাসিক। তো প্রথমে কি লিখলাম আমরা শান লিখলাম, আমরা জানি যে বেসিক নিয়মই রয়েছে মূর্ধন্যস্বর জায়গাতে কি হয় তালবস্য হয়, তাহলে কি লিখলাম মূর্ধন্য জায়গাতে কি লিখলাম তালবস্য লিখলাম। আর বেসিক নিয়মে আরো একটা আছে যে মূর্ধন্য জায়গাতে হচ্ছে কি হয় দন্তন্য হয়, মূর্ধন্য ন কখনো উচ্চারণে বানানে ব্যবহৃত হয় না, আবার মূর্ধন্য স কখনো উচ্চারণে বানানে ব্যবহৃত হয় না। মূর্ধন্য স জায়গাতে তালবস্য হয় এবং মূর্ধন্য ন জায়গাতে দন্তন্য হয়, সেহেতু এখানেও মূর্ধন্য স জায়গাতে কি হলো তালবস্য হলো, আর মূর্ধন্য নয় জায়গাতে কি হলো দন্তন্য হলো। তাই কি হলো শান, প্রথমে শান লিখলাম, যখন শান লিখলাম তখন এর সাথে কিন্তু কোনো কার নেই, যেহেতু কার নেই সেহেতু আমরা এখানে হসন্ত দিলাম। তাহলে কি হলো শান, তবে কি আসছে মা, এই যে মূর্ধন্যের সাথে যে ময় আকারটা রয়েছে এখানে মাটা বসে গেল। তারপরে শিখ, শিখ এখানে এসে আমরা কি লিখলাম শিখ লিখলাম। এখানে কি রয়েছে দেখো তো দন্ত স রস্যই রয়েছে, মানে আমি কি বলেছি দন্ত স যখন সিঙ্গেল অবস্থায় থাকে তখন সেই দন্ত স জায়গায় তালবস্য হয়। তাহলে হচ্ছে শিখ বানানে যেহেতু দন্ত স সিঙ্গেল অবস্থা রয়েছে, সেহেতু এখানে হচ্ছে দন্ত স এর পরিবর্তে শিখ বানানে তালবস্য হলো, তাহলে কি শিখ, শিখ। আর যখন আমরা শিখ উচ্চারণ করছি তখন কিন্তু এখানে কোনো কার আসছে না। ঠিক আছে, কোনো কার আসছে না,
অকার বা আকার বা রস্বীকার দীর্ঘকার এমন কোনো কার আসছে না। যেহেতু কার আসছে না, এই শিক বানানের কয়ের সাথে কি হলো, একটা হসন্ত হলো। তাহলে কি হলো, শান মা শিক। তো এমন আজকে আমরা 16টি শব্দের উচ্চারণে বানান লিখলাম। তো এমন আরো 200 থেকে 250